ভাই বোনদের মধ্যে তন্ময় সকলের বড় এবং শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে নিয়ে রং তামাশা করাটা কঠিন ব্যাপার বটে। উটকো কিংবা অযথার্থ প্রশ্ন ডেয়ার দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারছে না। মনে প্রাণে ভয় পায় কি না। সেক্ষেত্রে যখন বারবার বোতলের মুখ ওর দিকে থামছে, সবাইকে বিশেষভাবে চিন্তাভাবনা করতে হচ্ছে। ওরও পিনপিনে গলায় শুধায়, এবার আমি ধরি। আকাশ কপাল কুঁচকে উঠে বলে, তুই ভেস্তে দিবি সব। আমি একটা দারুণ ডেয়ার দেব তন্ময়কে, যদিও ডেয়ার নেয়। কিন্তু আমি তো একবারও ধরার চান্স পেলাম না ভাইয়া। অরুর গলায় একরাশ অভিমান। সাবিহা আর চোখে নিজের ভাইয়ের দিকে চায়। তন্ময়ও অভিমানী অরুর পানে চেয়ে। নিশ্চয়ই সেও চাচ্ছে অরু প্রশ্ন করুক। ভাইয়ের মন রাখতে সাবিহা আকাশের পিঠে চড় মেরে বলে, ভাইয়া তুমি চুপ করো তো। এবার আমাদের অরুরানী ধরবে। ধর ধর। অরুর মুখশ্রী উজ্জ্বল হয়ে ওঠে। খুশিতে গদগদ কণ্ঠে বলে, ধরছি তাহলে। তন্ময় ভাই, আপনি রেডি তো? রুবি শব্দ করে হেসে বলে, ভাইয়া কি ফুটবল খেলতে যাবে যে তৈরি হতে হবে? তুই ধর। অরুর খুশিতে ব্যাঘাত ঘটল না। মনের মধ্যে আকাশকুসুম চিন্তাভাবনা আর চোখে মুখে প্রত্যাশা নিয়ে শুধায়, ট্রুথ নাকি ডেয়ার? তন্ময় কিছুটা আগ্রহী বটে। অবশ্য মনে প্রাণে সে জানে অরু কেমন প্রশ্ন করতে পারে। তবুও বিশেষ ভাবল না। বোকা অরুর গদগদ কণ্ঠের জবাবে বলল, ট্রুথ। অরুকে নড়ে চড়ে বসতে দেখা গেল। চোখের মণিতে তারার মেলা হচ্ছে। সে চাচ্ছিল যেন তন্ময় ট্রুথ নেয়। উত্তেজিত গলায় প্রশ্ন করে, আপনার মনের মানুষ আছে? থাকলে কে সে? নিস্তব্ধতা বয়ে গেল চমৎকার ভঙ্গিতে। শ্বাস প্রশ্বাস আটকে সবাই তন্ময়ের জবাবের অপেক্ষায়। এই প্রশ্নটি আকাশও করার সাহস পায়নি। যদি খেলার পর তন্ময় তাকে চিপা মাইর দেয়। কিন্তু অরুর সাহস আছে। এই মেয়ে বোকা হলেও মাঝে মধ্যে খুব কাজের। সবাই যখন বিশেষ নজরে এক বুক প্রত্যাশা নিয়ে আছে, সেই মুহূর্তে তাদের প্রত্যাশায় পানি ঢেলে তন্ময় ছোট কাপটায় থাকা করল্লার রস ঢকঢক করে খেয়ে ফেলে। যার মানে সেই প্রশ্নের জবাব দেবে না। যদি আপনি আপনার ডেয়ার বা ট্রুথ কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে শাস্তি হিসেবে আপনার করল্লার রস খেতে হবে। সবাইকে নিরাশ দেখালো, বিশেষ করে অরুকে। তন্ময় ঠিক খেয়াল করল, সে তো সর্বক্ষণ এই ইতর মেয়েটাকে ঘুরে ফিরে দেখে। তবে অরুকে বেশিক্ষণ নিরাশ দেখালো না। পরপরই ওকে চিন্তিত দেখালো। হইচই ফেলে উঠে দৌড়ে চলে গেল। ফিরে এলো মিষ্টি নিয়ে। মিষ্টি দেখে তন্ময়ের খেয়াল হলো করল্লার রস খেয়ে তার মুখটা তেতো হয়ে আছে। জিহ্বা চলছে না যেন। অরু মিষ্টির প্লেট বাড়িয়ে দিতেই তন্ময় নিল। কাঁটা চামচ দ্বারা একটা মিষ্টি মুখে পুরে নিল ঝটপট। জবেদা বেগম ট্রেতে করে সকলের জন্য কমলার জুস নিয়ে এসেছে। প্রত্যেকের হাতে কাচের গ্লাস ধরিয়ে সে দাঁড়িয়ে রইল। বাচ্চাদের খেলা দেখবে। কতদিন পর সবগুলোকে একসাথে দেখছে। বিশেষ করে তার মেয়েটাকে। এবার তন্ময় বোতল ঘোরালো। বোতলের মুখ গিয়ে ঠেকল আকাশের দিকে। তন্ময় প্রশ্ন করল, ট্রুথ নাকি ডেয়ার? আকাশ ভুলেও ট্রুথ নেবে না। সে সাহসিকতার পরিচয় দেবে। তাই নিঃসংকোচে বলল, ডেয়ার। তন্ময় নিচের ঠোঁটে দাঁত চেপে হাসে। হাসিটুকু দেখে ঘাবড়ে ওঠে আকাশ। আর্তনাদ করে বলে, ভাই, অদ্ভুত কিছু করতে বলিস না প্লিজ। তন্ময় চোখ মেরে বলে, মায়ের শাড়িটা পরে একটা ডান্স চাই। মুহূর্তেই হইচই পড়ে গেল। অরু আর রুবি ছুটেছে জবেদা বেগমের শাড়ি আনতে। সাবিহা ফোন বের করেছে ভিডিও করবে।
লিভিং রুমের টিভিতে মুন্নি বাদনাম হুই গানটা প্লে করা হয়েছে। অন্যদিকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আকাশ, চোখে মুখে হতাশা। তার বেলা এত জঘন্য কূটনীতিক আচরণ কেন? এ তো অন্যায়। আজ ওয়েদার আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল বৃষ্টি নামবে। সন্ধ্যায় খুব করে ঝড়ঝাপটা শুরু হয়েছে। তীব্র বাতাস, একটু আগে বাতাস থেমেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। ওয়েদার খুব ঠান্ডা। ওয়েদার ডিমান্ড দাঁড়ালো গরম গরম খিচুড়ি আর ভর্তা। জবেদা বেগম বাচ্চাদের চাহিদা অনুযায়ী রান্না বসিয়েছেন চুলায়। আকাশের নাচ শেষ হতেই পুনরায় গোল করে বসা হলো। এইবার অরু তন্ময়ের পাশে এসে বসেছে। সবার মধ্যে ও কিভাবে ঢুকে গেল বোঝা মুশকিল। তন্ময় স্পষ্ট অনুভব করছে অরুর ছটফটানি। বৃষ্টি হচ্ছে তো, তাই এখনও অনেক খুশি। বৃষ্টি দেখলেই হলো, মেয়েটা খুশি। খুব পছন্দ করে মেঘলা আকাশ, শীতল বাতাস, তীব্র বর্ষণ। তন্ময়কে প্রায়ই ওকে নিয়ে বেরোতে হতো বৃষ্টির মধ্যে। রাত বিরতে বায়না ধরত বৃষ্টিতে ঘুরবে। এমনও হয়েছে রাত 2-3টের দিকে ওকে নিয়ে বেরিয়ে গেছে। গাড়ির কাচের সঙ্গে লেপ্টে থেকে বাইরের পরিবেশ মুগ্ধ নয়নে দেখেছে। 4-5 রাউন্ড যাওয়ার পর পুনরায় বোতলের মুখ থামল তন্ময়ের সামনে। রুবি এই সুন্দর ওয়েদারে একটা রোমান্টিক বাংলা গান শুনতে চাচ্ছিল, তাই তন্ময়ের ডেয়ার নেওয়ায় সে তার ইচ্ছেটা বলে ফেলল। সাবিহা খুব করে রিকোয়েস্ট করল, ভাইয়া প্লিজ একটা গান হয়ে যাক। ওরকেও ভীষণভাবে আগ্রহী দেখালো। তন্ময় চুপ হয়ে আছে। ছোটবেলা থেকেই শুনে এসেছে তার গানের গলা খুব ভালো। সেই সুবাদে ক্লাসরুমে তাকে প্রায়ই দাঁড়িয়ে বই রিডিং পড়তে হতো, কিংবা পাঠ্য বইয়ের রচনা বলতে হতো। বন্ধুবান্ধবদের সামনেও কয়েকবার গান গাইতে হয়েছে। গিটার হাতে স্কুল কলেজে গানের প্রোগ্রামগুলোতেও গিয়েছে। তবে বড় হয়ে গান গাওয়াটা পাবলিকালি তার ইতস্তত লাগে। আনইজি একটা ভাইব দেয়, তাই সচরাচর অ্যাভয়েড করে। তবে আজ গাওয়া যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা দোলায় সে। তৎক্ষণাৎ শান্ত হয় লিভিং রুম। উদ্দীপনায় ঘেরা সবাই। তন্ময়ের রাশভারী গম্ভীর স্বরে গানের টান পড়লে হুইস্কি শোনায়। খুবই সফট, আর বৃষ্টির শব্দের সঙ্গে শুনতে আলাদা ভালো লাগা মাদকতা কাজ করছে। গান শুরু হতেই সাবিহা মুখে হাত চেপে মিটিমিটি হাসতে থাকে। তার মুগ্ধ নজর পাশাপাশি বসা অরু তন্ময়ের পানে। এই পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। গভীর রাত। বৃষ্টি এখনো প্রখর গতিতে বইছে। ঝপঝপ শব্দ চারিপাশ থেকে। হুটহাট মেঘ ডাকছে শব্দ করে। তন্ময়ের সাথে ঘুমোতে এসেছে দীপ্ত, আকাশ আর অয়ন। তিনজনই ঘুমিয়ে পড়েছে। তন্ময়ও নিদ্রায় ছিল। উঠেছে মাত্রই ওয়াশরুমে যাবে বলে। ওয়াশরুম সেরে বেরোতেই মনে হলো এক গ্লাস পানি খাওয়া দরকার। সে লিভিং রুম পেরিয়ে ডাইনিংয়ে যাবে, সেই সময় শব্দ শুনতে পেল। ঝপঝপ বৃষ্টির শব্দের সঙ্গে গানের গলা। গানের গলাখানা চিনতে ভুল হলো না। সে তো এই গানই গেল রাতে। তন্ময় এগোয় তার মায়ের রুমের দিকে। দরজাটা চাপানো। বারবার বলেছিল দরজা লাগিয়ে ঘুমাতে। দরজাটা হালকা মেলতেই অরুকে দেখা গেল। বারান্দার দরজা মেলে বারান্দায় বসে 2 হাঁটু ভাঁজ করে, ফোনের স্পিকার কানে ধরা। সেখান থেকেই গানটা বাজছে। আমি ভালোবাসি তোমাকে। লাইনটার সঙ্গে অরু বিড়বিড় করে গাইছে। তন্ময় থমকে দাঁড়িয়ে রইল। পলক পড়ল না দীর্ঘক্ষণ। বুকের ভেতর আর্তনাদ, মস্তিষ্ক অচলায়তন যেন। কেন এত সীমারেখা রয়েছে? বয়সের ব্যবধান, সম্পর্কের দ্বিধা কেন এত বিষাক্ত রূপে দাঁড়িয়ে?
সে চাইলেও পারছে না জড়িয়ে ধরতে, দীর্ঘ সময় লাগিয়ে ওই মিষ্টি মুখখানা দেখতে। পারছে না জানাতে যে তার মনের মানুষ আছে, আর সে তার চোখের সামনে বসা। চোখের পলকে রমজান মাস চলে গেল। আজ চাঁদ রাত। এই রাতে কত আনন্দ হয় শাহজাহান বাড়িতে, তবে আজ কেমন স্তব্ধতা। নির্জনতায় ঘেরা চারিপাশ। মোস্তফা সাহেব বসে আছেন সোফায়, হাতে চায়ের কাপ, দৃষ্টি ফ্লোরে। সকাল থেকেই মনমরা হয়ে আছেন। দুই ভাই সামান্য চেষ্টা করেছে তার মন মেজাজ ফুরফুরে করার, তবে ব্যর্থ তারা। এই দিন সকালে ছেলে নিয়ে মোস্তফা সাহেব গাড়ি ভর্তি শপিং করেন। ভাই ছেলে মিলে একই রকম পাজামা পাঞ্জাবি কিনে আনেন। সেগুলো ঈদের দিন সকালে পরে নামাজে যান, অথচ এবার তিনি তেমন কিছুই করছেন না, চুপচাপ বসে। সন্ধ্যার পরপর এমন সময় বাড়িতে আকাশ ঢুকল, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। সেগুলো সোফার মধ্যখানের কাচের টি টেবিলে রাখল। হইচই ফেলে সবাইকে ডাকছে। ছুটে এসেছে বাড়ির গুরুজনেরা, বাচ্চারা। আকাশ হেসে বলল, তন্ময় শপিং করেছে সবার জন্য, এই যে আমারটা আমি নিলাম। যার যার নাম লেখা আছে নিয়ে নাও, আমি একটু ট্রায়াল দিয়ে আসি। নিজের ব্যাগটা নিয়ে আকাশ উপরে উঠে গেল। মোস্তফা সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে। ব্যাগগুলোর দিকে তাকিয়ে তিনি অভিমান হলেন বটে। টাকা পয়সা নেই, নিজে চলতে পারে না, অথচ শপিং করে পাঠিয়েছে। মুখে এক বলল মোস্তফা সাহেবের বিবশ মুখমণ্ডলের চমৎকার পরিবর্তন এলো। তিনি সকলের শেষে নিজের ব্যাগটা নিলেন। সোফায় বসে ধীরে সুস্থে খুললেন। পাজামা পাঞ্জাবি কোটিসহ দিয়েছে ছেলেটা। বাপ চাচাদের একই ডিজাইনার পাজামা পাঞ্জাবি পাঠিয়েছে। দেখা গেল ছেলের কেনা পাজামা পাঞ্জাবি পেয়ে মোস্তফা সাহেবের মন মস্তিষ্ক সচল হলো। তিনি উৎসাহ নিয়ে ভাইদের সহ বাড়ির বাচ্চাদের নিয়ে শপিংয়ে বেরোলেন। বাচ্চারা তো রোজার মাস জুড়েই শপিং করে, তবুও তার থেকে আলাদাভাবে তো তারা প্রাপ্য। আবার ছেলে আর ছেলের মায়ের জন্য তো তার ঈদের শপিং পাঠাতে হবে। অনেক কাজ তার। বাড়িতে ঈদের সকালটা অন্যরকম হয়। নামাজ শেষ করে আসতেই তন্ময়ের উপর আক্রমণ হয় সালামির জন্য। তাই চাঁদ রাতেই টাকার অ্যামাউন্ট খামে ভরে তৈরি রাখতে হয়। এবার বাসা আলাদা, তবে সে জানে সকাল সকাল সব চলে আসবে। তাই শপিং করার পথেই টাকা উঠিয়ে এনেছে, সাথে কিছু খাম। রাতেই ফিল আপ করে রাখবে, যাতে সকাল সকাল এরা চাইলেই দিয়ে দেওয়া যায়। চাঁদ উঠেছে ভীষণ দেরি করে। চাঁদ উঠতেই মসজিদে ঈদের শুভেচ্ছা জানান দিচ্ছে। একের পর এক কল আসছে ঈদ মোবারক জানাতে। অরুর একটা মেসেজ এলো রাত 8টায়। দুই হাতে মেহেদি পড়ছে এমন একটা ছবিসহ নিচে লেখা ঈদ মোবারক। তন্ময় তখন জবেদা বেগমকে মেহেদি দিয়ে দিচ্ছিল। এক হাতে মায়ের মেহেদি পরা হাতের ছবি তুলে পাঠিয়ে দিয়ে সেও লেখে ঈদ মোবারক। হাতঘড়িতে রাত 1টা 30। এ সময় দৈনন্দিন রাতে চারিপাশ নিস্তব্ধতায় ঘেরা থাকে, তবে আজ ভিন্ন। এতটা রাত হয়েও আজ চারিপাশে হইচই, বাচ্চাদের ছোটাছুটি, হৈহুল্লোড়ে প্রকৃতি সতেজ। হুটহাট আতশবোম আকাশে ছুঁড়ে মারা হচ্ছে। কালারফুল সব রঙের মেলা আসমান জুড়ে। তন্ময়ী ভাড়া বাড়ির ছাদে সচরাচর ওঠে না। শেষ উঠেছিল অরুকে নিয়ে। এরপর আজই চাঁদ রাতের বেলায় আসা। আজ রাতের চাঁদ অসম্ভব সুন্দর হয়ে থাকে। দেখতে আদুরে লাগে, আনন্দ লাগে। এই দিনে ছাদে দাঁড়ানো তন্ময়ের পছন্দের কাজ। তাদের বাড়িতে হলে তার পিছু পিছু সবাই থাকত। সাবিহা, রুবি, অরু, দীপ্ত, আকাশ সব। চেয়ার গোলাকার করে পেতে সব রকম নাস্তা দিয়ে ভরিয়ে ফেলত। সেসব খেত আর আড্ডা দিত। মিউজিক ছেড়ে নিত লাউড স্পিকারে। গরম গরম কফি থেকে এখনও ধোঁয়া উঠছে।
তেতো তেতো একটা ঘ্রাণ নাকে এসে ছুঁয়ে দিচ্ছে। কফিটা তন্ময় তেতো খায়। সুগার আর মিল্ক অতি সামান্য ব্যবহার করে। তার এই তেতো কফি বাড়ির কেউই খেতে পারে না। ওরও তো একবার খেয়ে বমি করতে করতে হয়রান। ওর আবার সুইট টুথ, মিষ্টি ভীষণ পছন্দের। ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় ওরও আর সে সম্পূর্ণ বিপরীত ধাঁচের মানুষ। কোনো কিছুই তাদের কমন নেই। এর জন্যই হয়তো বলা হয় মানুষ নিজের বিপরীত চরিত্রের মানুষের প্রেমে পড়ে। ফোন বাজছে। বাঁ হাতে সেলফোন বের করে তন্ময়। স্ক্রিনে মাহিনের কল ভেসে এসেছে। কফির মগে চুমুক দিয়ে কল রিসিভ করে সে। কানে চাপতেই মাহিন চেঁচিয়ে ওঠে, দোস্ত। হ্যাঁ, কোথায় তুই? তোদের বাসার নিচে। তুই বাসায় তো? বিয়ার নিয়ে আসছি উইথ চিকেন। আন্টি কোথায় একটু দেখ তো। দরজাটা ধীরে খুলবি। আমি এক দৌড়ে তোর রুমে। আন্টি দেখলে ঝাড়ু মারবে কপালে। তন্ময় নিঃশব্দে হাসে। বলে, ছাদে আয়। তুই ছাদে? দাঁড়া, আসতেছি। তন্ময় উকি মারে নিচে। ওই তো মাহিনের গাড়ি দাঁড়িয়ে। গাড়িটা এভাবে রাস্তায় পার করে এসেছে। ছেলেটা শুধরাবে না। কেউ যদি ডাক না এখন। মিনিট পাঁচেকের মধ্যেই দৌড়ে উঠে আসে মাহিন। হাফ প্যান্ট আর টি শার্ট পরেই চলে এসেছে। তন্ময়ের কাঁধে শক্ত করে বাহু রাখে। শব্দ করে বলে, দোস্ত, ঈদ মোবারক। ফোনে না বললি একবার? কোথায় লেখা? একবার বলা যাবে, দুইবার না। আচ্ছা, ঈদ মোবারক। আয় আয়। চিকেন ঠান্ডা হলে আর মজা নেই। বিয়ার গরম হলে তেজ নাই। দুজন বেঞ্চে বসল। তন্ময়ও টাইগার প্রিন্টের হাফ প্যান্ট পরা, বাহুতে কালো শার্ট জড়িয়ে। টি শার্ট সব জবেদা বেগম ধুয়ে দিয়েছেন, তাই আজ শার্ট পরেই থাকতে হচ্ছে। বাড়িতে কমফোর্টনেস নেই, আর তন্ময় টি শার্টে বেশ কমফোর্ট ফিল করে। মাহিন চিকেনগুলো বের করেছে। বিয়ার একটা তন্ময়ের হাতে ধরিয়ে দিয়ে আরেকটা খুলে চুমুক বসায়। চিকেনের ঘ্রাণে আশপাশ মম করছে। বিয়ার হাতে তন্ময় ধীর গলায় শুধায়, বাকিরা কোথায়? মাহিন ব্যস্ত মুখে একটা চিকেন চিবুতে শুরু করেছে। বলি নাই, বাবার সাথে কথা কাটাকাটি করে চলে এসেছি। তন্ময় পুনরায় পকেটে হাত দেয় ফোন বের করতে। প্রশ্ন করে, বিয়ে নিয়ে তর্ক করছিস? আর বলিস না, তার আমার বিয়ে নিয়ে অনেক মাথা ব্যথা। নিজে বিয়ে শাদি করে যৌবন শেষ করেছে, এখন আমার পেছনে পড়েছে। ইতিমধ্যে তন্ময় গ্রুপ কল করেছে। রিয়ান সবার পূর্বে কলে ঢুকল। থমথমে গলায় বলল, এটা ঈদ না অন্য কিছু রে ভাই, কোনো আনন্দ নাই। কই তোরা? কেউ আমার এসে একটু নিয়ে যা, ভালো লাগতেছে না। মাহিন রসিকতার সুরে বলল, তুই কি লেডি যে গিয়ে আনতে হইব? আইসা পর। সৈয়দও কলে জয়েন করেছে। ও অবাক কণ্ঠে বলল, আমারে ছাড়া তোরা দুজন একসাথে কি করস? প্রেম। প্রেমের সাগরে হাডুডু খেলি। খেলতে চাইলে আয়। খেলমু না মানে? ফোর্থ সিকোয়েন্স খেলমু। ওপাশে তাড়াহুড়ো পায়ের শব্দ শোনা যাচ্ছে। ওরা হয়তো বেরোনোর জন্য তৈরি। রিয়ান চেঁচিয়ে উঠল, আইতাসি দাঁড়া। দাঁড়াইতে পারমু না। বৈশা চিকেন খাই উইথ বিয়ার অ্যান্ড উইদাউট ইউ। এই তন্ময়, ওরে থামা দোস্ত, আমার মাথাটা তো গরম করে ফেলতেছে। আধ ঘন্টার মধ্যে সোহানীবাদে সবাই হাজির। ওরা হয়তো উড়োজাহাজ করে এসেছে। এক একটা বড় বড় শ্বাস ফেলছে সিঁড়ি বেয়ে ওঠায়। লিফটের জন্য ওয়েট করেনি। সবাই একত্রে বসে আড্ডায় মশগুল। চাঁদরাতে তাদের হাসাহাসির শব্দে রিনঝিন করছে সম্পূর্ণ ছাদ। রিয়ান হুট করেই বলে উঠল, ভাবিরে তো ঈদ মোবারক জানাইলাম না। তন্ময়, একটা কল দে তো, ওর সাথে কথা বলি। দরকার নেই। তন্ময় তো দেবে না বলে ঠাই হয়ে আছে।
কিন্তু এবার থামাথামি নেই রিয়ান মাহিনের। দুজন যখন বারংবার আবদার করছে সেই সময় শান্তশিষ্ট সৈয়দও বলল, কল দে না, ওর সাথে মৃত্যু এই অবধি করালি না। আমাদের কি ইচ্ছে হতে পারে না ওকে দেখার? জানিস, তোর মুখ থেকে ওর কিউট কিউট কাহিনী শুনে কত আনন্দ পাই। আমি তো মরে যাবার আগে একবার অন্তত তোদের পাশাপাশি দেখতে চাই। মাহিনও সুরে সুর মেলালো, দোস্ত, মুখে লাগাম রাখমু, কোনো বাজে কথা বলবো না, কল দে না। ওদের কন্টিনিউয়াস ঘ্যাঙানো শুনে তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পেরে না উঠে অবশেষে ফোন বের করে কল লাগায়। ঘুমিয়েছে নাকি মেয়েটা কে জানে। অবশ্য আজ ঘুমানোর কথা নয়। ও টই টই করে সম্পূর্ণ বাড়ি ঘুরছে। কল কানেক্টেড হলো মুহূর্তেই। মাহিন ইশারায় লাউড স্পিকারে দিতে বলল। তন্ময় অসহায় ভঙ্গিতে দিল। ওপাশ থেকে অরুর চিকন মেয়েলি উত্তেজিত গলার স্বর শোনালো, হ্যালো তন্ময় ভাই। হুম। ঘুমাসনি? হুম, আমার চোখে ঘুম নেই। আজ তো আমরা সবাই আপনাকে বড় মাকে মিস করছি। মিস করব না? এটাই তো প্রথমিত আমাদের আলাদাভাবে। আপনি মিস করছেন? মাহিন জল চোখে চেয়ে, ওর হাত রিয়ানের হাতে। দুজন দুজনের সাথে লেপ্টে তন্ময়ের দিকে তাকিয়ে, যেন কোনো রোমান্টিক সিনেমার রোমান্টিক সিন দেখছে। তন্ময় হালকা কেশে বলল, হুম, তুই বাদে সবাইকেই মিস করছি। অরুর গলার স্বর বেড়ে গেল, কেন কেন? আমাকে কেন মিস করছেন না? হয়তো আমি একটু মেসি, একটু অদ্ভুত, আপনাকে খুব বিরক্ত করি, তাই বলে মিস করবেন না? বন্ধুবান্ধবদের কার্যকলাপ দেখে তন্ময় থামল। এদের সামনে কথা বলা যাবে না, তাই কথা ঘুরিয়ে প্রশ্ন করল, কই তুই? বারান্দায় আমি। আচ্ছা শোন, আমার বন্ধুরা একটু কথা বলবে তোর সাথে, কথা বলবি? চমকানো অরু জবাব দিতে পারল না। এর পূর্বেই মাহিন ফোন কেড়ে নিল। স্বতঃস্ফূর্ত গলায় সালাম জানালো, আসসালামু আলাইকুম। অরু, তুমি কেমন আছো? থেমে থেমে অপ্রস্তুত অরুর জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জবাব দিল রিয়ান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক অরু। মাহিনও চেঁচালো, ঈদ মোবারক। এবার হাসির শব্দ শোনালো ওপাশ থেকে। অরু হেসে হেসে বলল, ঈদ মোবারক ভাইয়া। আরও কিছু বলবে পূর্বেই তন্ময় ফোন কেড়ে নিয়ে কেটে দিল। বুকের ভেতর তার ড্রাম বাজছে। অরু এভাবেই ভীষণ এগিয়ে তার দিকে। যদি কোনো ইঙ্গিত পেয়ে বসে তাহলে এবার মাথার উপর উঠে নাচবে। আর তার বন্ধুবান্ধবের মুক্ত পিএইচডি করা, কি না কি বলে ফেলে, রিস্ক নেওয়া যাবে না। সূর্যের সংস্পর্শে নয়নজোড়া যেতেই তন্ময়ের নিদ্রা কাটল। দরজায় টোকা পড়ছে। জবেদা বেগম ডাকছেন। তন্ময় উঠে বসল। দেয়াল ঘড়ি 8টায় ঘুরছে। ঈদের নামাজে যাবে বলে তৎক্ষণাৎ উঠে গেল। গোসল নিয়ে বেরোতেই নাকে খাবারের সুবাস ভেসে এলো। জবেদা বেগম কাচের বাটিতে গরুর দুধের গরম সেমাই নিয়ে এসেছেন। আদুরে গলায় বললেন, খেয়ে দেখ তো, সব ঠিকঠাক আছে নাকি? তন্ময় 1 চামচ খেয়ে প্রশংসা করল, সব সময়ের মতোই সুস্বাদু। হেসে জবেদা বেগম পুনরায় রান্নাঘরে ঢোকেন। তন্ময় রুমে যায় তৈরি হতে। কিছুক্ষণ শপিং ব্যাগটার পানে তাকিয়ে থাকে। মোস্তফা সাহেব পাঠিয়েছেন এটা। তন্ময় গতকাল রাতেই খুলে দেখেছে। সাদা পাজামা পাঞ্জাবির সেট কালো কোটি দিয়ে, কালো জুতা পাঠিয়ে দিয়েছে। তন্ময় তার বাবার দেওয়া পাজামা পাঞ্জাবি পরল শেষ মুহূর্তে। শরীরে আতরার, চোখে সুরমা দিল। হাতে সাদা মাথার টুপি নিয়ে বেরোলো। জবেদা বেগম ছেলেকে দেখে মুগ্ধ হলেন। লম্বা তন্ময়ের মাথা টেনে কপালে চুমুও খেলেন। বাচ্চাদের আসতে বলিস? আচ্ছা বলবো।
বাপ চাচাদের সাথে সাধারণত তাদের এরিয়ার জনপ্রিয় মসজিদেই নামাজ আদায় হয়। আজও সেখানেই রওনা হলো। তার মন বলছে মোস্তফা সাহেব সেখানেই দাঁড়িয়ে হয়তো। হলোও তাই। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব, আকাশ এবং দীপ্ত পাজামা পাঞ্জাবি পরে টুপি মাথায় দাঁড়িয়ে। তার দেওয়া কাপড় চোপড় পরেছে সবাই। তন্ময়কে দেখেই দীপ্ত ছুটে এসে লাফিয়ে কোলে চলল। আনোয়ার সাহেবও হেসে হেসে ডাকলেন। ভাইপোর সাথে কোলাকুলি করলেন। তাদের ঘিরে আছে এলাকার চেনা জানা বেশ কিছু ভদ্রলোক। এক সময় বাবার পাশে গিয়ে দাঁড়ালো তন্ময়। ভীষণ গম্ভীর কণ্ঠে মিনমিনে গলায় বলল, ঈদ মোবারক। পরপরই দীপ্তকে নিয়ে মসজিদে ঢুকল। মোস্তফা সাহেব হাসলেন। তিনিও ঈদ মোবারক বিড়বিড় করে আওড়ালেন। বেলা 11টায় হাজির হলো শাহজাহান বাড়ির বাচ্চা কাচ্চাদের দলবল। এসেই তন্ময়ের থেকে সালামি নিতে ব্যস্ত। তন্ময় এক এক করে সবাইকে টাকার খাম দিয়ে দিয়েছে। শেষে অরু এলো। অরু তার দেওয়া গাউন পরেছে, সাদা রঙের প্লেন গাউন, সাথে সাদা জর্জেটের গর্জিয়াস ওড়না যা এক সাইডে নেওয়া। সেই সাথে সুন্দর করে সেজেছে। চুলগুলো কাল করে খোলা রেখেছে। আজ কাজলও পড়েছে ডার্ক করে। পরিপাটিয়েই অরুকে তন্ময় কয়েকবার দেখল এবং ইচ্ছে করল না খামটা তাড়াতাড়ি দিতে। একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে যেন অরু চোখের সামনে কিছুক্ষণ থাকে। সেই কারণ ধরে প্রশ্ন করে, কি সমস্যা? আমার সালামি? তোর কিসের সালামি? অরু চোখ বড় বড় করে ফেলল। আমার খাম কোথায়? তন্ময় উঠে দাঁড়ালো। আয়নার সামনে চুল ঠিক করা ভঙ্গিতে বলল, নেই। দিন আমার খাম, তাড়াতাড়ি দিন। তন্ময় কিছুক্ষণ ভাবল। সালাম করেছিস যে সালামি দিব? ও, এই কথা, এক্ষুনি করছি। অরু সুন্দরভাবে সোজাসাপটা হয়ে দাঁড়ালো। ভদ্র শালীন ভঙ্গিমায় বলল, আসসালামু আলাইকুম তন্ময় ভাইয়া, দিন এবার। তন্ময় অগোচরে হাসল। গম্ভীর হওয়ার নাটক করে বলল, হয়নি। এক কাজ কর, 1 প্লেট বিরিয়ানি নিয়ে আয়, তারপর দেখি। অরু নাক ফুলালো। অভিমানী গলায় বলল, লাগবে না সালামি। হনহনিয়ে চলে যেতে নিচ্ছিল তন্ময় দ্রুত হাত টেনে ধরল। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। অরু হেসে উঠল। সালামির খাম পেয়ে খুশিতে সে আসমানের সপ্তমে। নিজে ঘুরে ফিরে ড্রেস দেখিয়ে শুধায়, কেমন লাগছে? তন্ময় শুধু তাকিয়ে রইল। কিছু বলছে না দেখে অরু কতক্ষণ লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকল। তারপর হুট করে ছুটে বেরিয়ে গেল। তন্ময় ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, আসমানের চাঁদের থেকেও সুন্দর।